আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশ সরকারের দেয়া বিবৃতি, এই ইস্যুকে ঘিরে ভারত বাংলাদেশের টানাপোড়েন নিয়ে ঢাকার কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা চলছে। ওই দিনের বেলায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে রাষ্ট্রীয় হাই প্রোফাইল অনুষ্ঠানে মিত্রদের মধ্যকার হট্টগোলে বিদেশি কূটনীতিকদের বের হয়ে যেতে হয়েছিল। তারপর সন্ধ্যায় শেখ হাসিনার বক্তব্যে রিকনসিলিয়েশনের কথা উঠে আসার পর ঢাকার কূটনৈতিক পাড়ায় একটি ক্লাবে রাতে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। এসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে তাদের চিন্তার কথা সরকারকে ইতিমধ্যেই জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার আমলে কমনওয়েলথের দেয়া রিকনসিলিয়েশনের প্রস্তাব আবারও নতুন করে চাঙ্গা করার বার্তা এরই মধ্যে বিএনপি সরকারকে দেওয়া হয়েছে। কূটনীতিকদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে বুধবার রাতে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গরম গরম বার্তা দেওয়া হলেও বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ভারতের কাছে 2 লাখ টন ডিজেল চেয়েছে। দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে ভারতও সাহায্য করার আশ্বাস দিয়েছে। এর মধ্যে খবর হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আগামী 10ই আগস্ট দেখা করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সে বৈঠকের পর চূড়ান্ত হতে পারে আগামী মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারেক রহমানের দিল্লি সফর। আর তারেক রহমান যদি দিল্লি যান, তাহলে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে, যে বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যর্পণ ইস্যুর মতো দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল হিসেব নিকেশের ইস্যুগুলোর মোড় অনেকখানি ঘুরে যেতে পারে। প্রশ্ন হলো, করা বিবৃতির 12 ঘন্টার মধ্যেই কেন বাংলাদেশ ভারত থেকে ডিজেল চাইল? আবার প্রায় 1.5 মাস পর কেন তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার বৈঠক হতে যাচ্ছে? শেষ পর্যন্ত কি তারেক রহমান সেপ্টেম্বরে দিল্লিতে যাচ্ছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বুধবার দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস মিট আর তারপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নিয়ে কূটনীতি থেকে রাজনীতি সব মহলে ব্যাপক আলোচনা। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হচ্ছে কিনা তা নিয়ে আলোচনার মধ্যে নতুন খবর হলো, বাংলাদেশ কাঁচামরিচের পর ভারতের কাছে ডিজেল চেয়েছে। আরেকটি খবর হলো, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন। বাংলাদেশে গত 3 সপ্তাহ ধরে চলছে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট। এই মোকাবেলায় পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে আরো বেশি ডিজেল চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার 6 আগস্ট সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে যে ডিজেল পাইপলাইন রয়েছে সেখানে আগের চেয়ে বেশি ডিজেল সরবরাহ করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশ সরকার চায় দেশটির জ্বালানি সংকট কাটিয়ে উঠতে ভারত বছরে 2 লাখ টন ডিজেল সরবরাহ করুক। এছাড়া বাংলাদেশ জ্বালানি খাতের 25টি ক্ষেত্রে ভারতের সহায়তা চেয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে মুখে মুখে ভারত বিরোধিতার কথা বললেও জ্বালানি ও খাদ্য সংকট মোকাবেলায় ভারতের প্রতিনিধিদের সাথে নিয়মিত বৈঠক হতো। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের অভ্যন্তরে চরম ভারত বিরোধিতার রাজনীতি চলতে থাকলেও সে সময় ইউনূস সরকারের সিদ্ধান্তে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা সিপিসি। 2016 সালের জানুয়ারি থেকে বাংলাদেশ এভাবে ভারত থেকে ডিজেল আমদানি করে আসছে। এছাড়া অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে 50,000 টন অবাসমতি সিদ্ধ চাল আমদানি করেছিল বাংলাদেশের বিগত অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সরকার ক্ষমতা আসার পর ইরান, মার্কিন ও ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ার পর গত মার্চ থেকে এপ্রিলের মধ্যে কয়েক দফায় ভারত থেকে প্রায় 30,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসে।
সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর সাথে বৈঠকে ডিজেল পাঠানোর ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন। কয়েকদিন আগে বাংলাদেশে কাঁচামরিচের দাম কেজিতে 400 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছিল। তখন ভারত থেকে তৎক্ষণাৎ কাঁচামরিচ আমদানি করে পরিস্থিতি সামাল দিয়েছিল বাংলাদেশের সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমে নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদী 10ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করবেন। গত 25শে জুন বাংলাদেশের হাই কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন দীনেশ ত্রিবেদী। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর এটাই হবে প্রথম বৈঠক। দিল্লিতে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রগুলো বলছে, তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহলও ভারতের সাথে বিদ্যমান সংকটপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য এই সফরে যাওয়ার কথা ভাবছে। আগামী ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে গঙ্গা পানি বন্টন চুক্তি। তার আগে অক্টোবরের মধ্যে ভারতের সাথে এ বিষয়ে বোঝাপড়া চূড়ান্ত করতে হবে। তাছাড়া তিস্তা পানি বন্টন নিয়েও আলোচনা করতে চায় বাংলাদেশ সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তার স্বদেশ প্রত্যর্পণ ইস্যুটি। একাধিক সূত্র বলছে, এসব ইস্যু নিয়ে সচিব বা মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমাধানে পৌঁছানো প্রায় অসম্ভব। এগুলো নিয়ে দেশ দুটির শীর্ষ ব্যক্তির 1-to-1 বৈঠক লাগবে, যেটি হতে পারে ব্রিক্সের সম্মেলনে সাইডলাইন বৈঠকে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের একটি সূত্র বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুটি নিয়ে সমঝোতা না হলে দেশ দুটির মধ্যে তিক্ততা বাড়ার আশঙ্কা রয়েছে। এমনকি বিগত অন্তর্বর্তী সরকারের আমলেও সরকারের শীর্ষ কিছু ব্যক্তি প্রকাশ্যে ভারত বিরোধিতার কথা বললেও মোহাম্মদ ইউনূস নিজেই চাইতেন সমঝোতায় পৌঁছাতে। গত 5ই আগস্ট বাংলাদেশের দৈনিক প্রথম আলোতে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারটিতে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানিয়েছেন, ইউনূস সরকারের একটা অগ্রাধিকার ছিল ভারতের সঙ্গে সম্পর্কটা যাতে ভালো করা যায়। প্রথম দিকে সেজন্য বেশ চেষ্টাও করা হয়েছিল। তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেছেন, মোহাম্মদ ইউনূস একবার তাকে এমনও বলেছিলেন তিনি যেন কোথাও যাওয়ার পথে একবার দিল্লি ঘুরে আসেন। রাজনীতির মাঠে কিংবা প্রকাশ্যে যতই বিরোধিতার কথা বলা হোক না কেন, বাণিজ্য, পানি, সীমান্ত, আঞ্চলিক নিরাপত্তা সহ অনেক ইস্যুতে দেশ দুটির মধ্যে কূটনৈতিক ভালো সম্পর্ক থাকুক, এটি দুই দেশের সরকারই চায়। সেক্ষেত্রে হাই প্রোফাইল ইস্যুগুলো নিয়ে দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক না হলে যে সমাধানের রাস্তা বের হবে না, সেটি এরই মধ্যে গত 2 বছরে পরিষ্কার হয়ে উঠেছে। এদিকে জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানী সহ বাংলাদেশের অনেক জায়গায় সরকারি ও বেসরকারিভাবে অনেকগুলো অনুষ্ঠান ছিল। এর মধ্যে একাধিক অনুষ্ঠানে হট্টগোল, বাগবিতণ্ডা, হাতাহাতি ও হামলার অভিযোগ সামনে এসেছে। একই দিনে ঢাকা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রাম সহ আরো কয়েকটি জেলায় সংঘাত ও হামলার অভিযোগ ওঠে। এর মধ্যে সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় বুধবার 5ই আগস্ট ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনাকে ঘিরে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্র ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ডকুমেন্টারি দেখানোর পর অনুষ্ঠানে হইচই শুরু হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মঞ্চে দাঁড়িয়ে হট্টগোলকারীদের ধমক দিয়ে বলেন, আপনারা এখানে নিজেদের জাহির করতে এসেছেন। এরপর পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের এক গ্রুপের প্রতিবাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানের বক্তব্য চলাকালে কয়েকজন ভুয়া ভুয়া স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন দেশের কূটনৈতিক ও দূতাবাসের প্রতিনিধিরা দ্রুত হল ত্যাগ করেন। একই সময়ে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা মঞ্চের সামনে নিরাপত্তা বলয় জোরদার করেন। এই ঘটনার পর যেসব দেশের বাংলাদেশের বর্ধনের বিনিয়োগ আছে, সেই দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে চিন্তা বাড়ছে। এমনিতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকটি স্থানে সম্প্রতি আইইডি বোমা পাওয়া যাওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলা হলেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে এসব বোমা তৈরির পেছনে আছে পুরাতন জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিনের নতুন সদস্যরা। এই জামাতুল মুজাহিদিনের জন্ম হয়েছিল বিএনপির আগের শাসনামলে। খবরে বলা হয়েছে এই গোষ্ঠীটি বর্ধনের হামলার প্রস্তুতি নিচ্ছে।
আবার 24শে জুলাই আগস্টে জেল থেকে পলাতক জঙ্গিদেরও গত 2 বছরে ধরতে পারেনি সরকার। এমন পরিস্থিতির মধ্যে জুলাই আন্দোলনের মৃতদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য মারামারিতে রূপ নেয়ায় বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের দুশ্চিন্তা বেড়েছে। বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে যেখানে রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদের ব্যক্তি থাকেন, সেখানে এমন ধরনের পরিস্থিতি আগে কখনোই বাংলাদেশে দেখা যায়নি। আবার বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রেস মিটের পর খুব দ্রুত কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতির ভাষা ও শব্দচয়ন নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার প্রেস মিটে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান। তার মাগুরার বাড়িতে বুধবার রাতে পেট্রোল বোমা ছোড়া হয় এবং হামলা চালানো হয়। বিশ্ব ক্রিকেটে পরিচিত ব্যক্তিত্ব হওয়ায় মুহূর্তের মধ্যে ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়াতে ছড়িয়ে পড়ে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে দ্রুত চলে গিয়েছেন এমন কয়েকজন বিদেশি কূটনৈতিক বুধবার রাতে ঢাকার কূটনৈতিক পাড়ার একটি ক্লাবে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। সেখানে বিদেশি কূটনীতিকদের টুরিস্ট গ্রুপের বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন। বিদেশি দুটি দূতাবাসের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় একটি বহুল আলোচিত ও আগ্রহের বিষয় হলো শেখ হাসিনার স্বদেশ প্রত্যর্পণকে ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশ সরকার আপত্তিতে, যদিও ভারত সরকার বলছে শেখ হাসিনার এই ধরনের বেসরকারি প্রেস মিটের ব্যাপারে ভারত সরকারের কিছু করার নেই এবং তার বক্তব্য ভারত সরকার সমর্থন করে না। কূটনৈতিক মহলের ধারণা, যেহেতু তিনি ভারত সরকারের অতিথি হিসেবে দিল্লিতেই আছেন, তাই ভারত সরকার প্রচ্ছন্ন সমর্থন এর পেছনে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। ভারত গত 2 বছর ধরে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছে। নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলোর সাথে বাংলাদেশের শক্তিধর রাজনৈতিক পক্ষগুলোর এ নিয়ে আলোচনাও হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, একদিকে বাংলাদেশের ডানপন্থী শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব, আর একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের সাথে দ্বন্দ্বের কারণে সামনে পরিস্থিতি অনেক জটিল হতে পারে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পশ্চিমা 5টি দেশের প্রতিনিধি সরকারকে বার্তা দিয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ঢাকায় একটি অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা প্রসঙ্গ টেনে বক্তব্য দিয়েছেন। ইউরোপীয় 3টি দেশের প্রতিনিধি বিষয়টি নিয়ে সম্প্রতি সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। গত অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা চিন্তা করে কমনওয়েলথের সুপারিশে পশ্চিমা দেশগুলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল। বিদেশিদের চাপে গত বছর 10ই মে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের 2য় খসড়ার উপর একটি মত বিনিময় সভায় সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছিলেন। এর 1 সপ্তাহ পর কমনওয়েলথের অর্থায়নে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ আফ্রিকা ঘুরে এসেছিলেন। কিন্তু দেশে ফেরার পর ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেট এবং দুটি রাজনৈতিক দলের চাপে রিকনসিলিয়েশনের ধারণা চাপা পড়ে যায়। বুধবার শেখ হাসিনা দিল্লিতে প্রেস মিটে সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্যের কথা বলেছেন। শেখ হাসিনা দাবি করেছেন, রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার দরকার বলেই তিনি ফিরবেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলও তার বক্তব্যে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যে বুধবার দিনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল এবং সন্ধ্যায় শেখ হাসিনা বক্তব্যের পর কূটনীতিকদের যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, সে বৈঠকে রিকনসিলিয়েশন নিয়ে অনেকটা সময় ধরে আলোচনা হয়েছে। কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচনের আগে বিএনপির সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। যুক্তরাজ্যে যেটা জায়েজ, ভারতে সেটা জায়েজ হবে না কেন? ভারতে সালাউদ্দিন আহমেদ করলে যেটা জায়েজ, সেটাও তো করছেন না। শেখ হাসিনা তো সরকার পতনের আন্দোলনের পরিকল্পনা করছেন না, দলীয় নেতাকর্মীদেরকে বিএনপি সরকার ফেলে দেওয়ার জন্য সংগঠিত করছেন না। তিনি তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তিনি সেটাকে অন্যায় বলে মনে করেন। তিনি
বারবার বলছেন যে বিচারের মতো চলুক। তিনি তো আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত, তিনি কারাগারে যেতে প্রস্তুত, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে প্রস্তুত। তিনি জানেন তাকে ফাঁসি দেওয়া হতে পারে, তাকে মেরেও ফেলা হতে পারে, তিনি সবকিছুর জন্য প্রস্তুত। কিন্তু কেন তার দলের নেতা কর্মী সমর্থকদের ওপর এরকম ঢালাও অত্যাচার, নির্যাতন এবং বিচারের নামে প্রতিহিংসার রাজনীতি চলবে? বাংলাদেশে বিএনপি সরকারের আলোচিত মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপির প্রভাবশালী নেতা, তিনি সম্প্রতি মাসখানেক আগে হবে জুলাই স্মরণে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে মঞ্চে রেখেই কথা বলেছেন যে তিনি এবং তার নেতা তারেক রহমান নির্বাসিত না থাকলে সম্ভবত জুলাই আন্দোলনে এই সাফল্য সম্ভব হতো না। এবং তিনি তারপর বলেছেন যে পর্দার পেছনের আসল কথা হচ্ছে এই যে তিনি ভারতের শিলংয়ে বসে আর তারেক রহমান লন্ডনে বসে নিজেরা এই দুজন মিলেই আসলে পুরো জুলাই আন্দোলনটা পরিচালনা করেছেন এবং তারা রাতের পর রাত না ঘুমিয়ে ওইভাবে আন্দোলনটা পরিচালনা করাতেই শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গেছে। এখন তারেক রহমান কি ধরনের দর কষাকষির মধ্যে যুক্তরাজ্যে গিয়েছিলেন, শেষ পর্যন্ত যুক্তরাজ্যে আশ্রয় পেয়েছিলেন এবং সেই যুক্তরাজ্য থেকে লন্ডনে বসে এরপর 17 বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন, তার দলের পদে পদোন্নতি হয়েছে। মানে দেশ ছাড়ার আগে 2008 সালের 11ই সেপ্টেম্বর যখন দেশ ছাড়েন এবং তাদের মন্ত্রী মওদুদ আহমেদের কারাগারে কেমন ছিলাম বইয়ে যেমন আছে, সম্প্রতি তারেক রহমানের ঘনিষ্ঠ সম্পাদক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার পত্রিকাতেও লিখেছেন যে একটা রাজনীতি ছাড়ার প্রতিশ্রুতি পত্র দিয়ে তারেক রহমানকে সে সময় দেশ ছাড়তে হয়েছিল। তিনি দেশ ছাড়ার আগে সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করে যুক্তরাজ্যে পৌঁছেছিলেন, কিন্তু এরপরেই কিন্তু সেখান থেকে তিনি পুরো হাসিনা আমল জুড়ে, শেখ হাসিনার পুরো শাসন আমল জুড়ে তিনি ভার্চুয়ালি দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন, নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন, স্থায়ী কমিটির সভা পরিচালনা করেছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন এবং দলের মনোনয়ন থেকে শুরু করে মানে 2018 নির্বাচনের মনোনয়ন থেকে শুরু করে আসলে সকল সিদ্ধান্তের কেন্দ্র হয়ে উঠেছিল লন্ডন। কিন্তু এই যে সালাউদ্দিন আহমেদ ভারতের শিলংয়ের কথা বললেন, শিলংয়ে যে সালাউদ্দিন আহমেদ কিভাবে পৌঁছেছেন সেটা এখনো একটা বিস্ময়। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি প্রায়শই প্রশ্ন তোলেন যে কিভাবে সেখানে পৌঁছে তিনি শিলংয়ের বিলাসবহুল এক গেস্ট হাউস, সানরাইজ গেস্ট হাউসে তারপর প্রায় দীর্ঘ 8-9 বছর কাটিয়ে দিলেন এবং নিরাপদে থাকলেন, শেখ হাসিনা সরকারের কাছ থেকে নিরাপদ দূরত্বে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলেন, সে এক বিস্ময় বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে সালাউদ্দিন আহমেদ ভারতে ছিলেন, এখন তিনি বলছেন নির্বাসনে ছিলেন। শেখ হাসিনাকে তো ভারত সরকার ঘোষণা দিয়েই বলছে যে বাংলাদেশ সরকারের অনুরোধে তারা 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তার প্রাণের ঝুঁকির কথা বিবেচনা করে গ্রহণ করেছিল এবং এখন পর্যন্ত তিনি সে মর্যাদাতেই আছেন। কিন্তু সালাউদ্দিন আহমেদ কি স্ট্যাটাসে ছিলেন? তার বিরুদ্ধে একটা অবৈধ অনুপ্রবেশের মামলাও কিন্তু হয়েছিল, কিন্তু সেই মামলাটি 2023 সালে তার মিটমাট হয়ে যায়। এরপরে শেখ হাসিনা সরকার এমনকি সালাউদ্দিন আহমেদকে ট্রাভেল ডকুমেন্ট পর্যন্ত দেয় দেশে ফিরে আসার, অথচ সালাউদ্দিন আহমেদ দেশে ফেরেন না, তিনি ওখানে বসে ভারতের শিলংয়ে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন এবং এখন তিনি বলছেন যে ভাগ্যিস মানে এই নির্বাসন ছাড়া কিছুতেই এমন সুচারুরূপে তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারতেন না। এবং 2023 সালের অক্টোবর-নভেম্বরে যখন বিএনপির আন্দোলন তুঙ্গে ঢাকায়, খুলনায়, চট্টগ্রামে বিরাট বিরাট জনসমাবেশ হচ্ছে 2024-এর নির্বাচনের আগে, তখন কিন্তু লন্ডনে বসা তারেক রহমান শিলংয়ে বসা সালাউদ্দিন আহমেদকে পুরো দল সংগঠিত করার মূল দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন যে সালাউদ্দিন আহমেদকেই দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটা জায়গায় দল এবং নেতা কর্মীদের সংগঠিত করার। তাহলে বোঝেন ভারতের শিলংয়ে বসে সালাউদ্দিন আহমেদের বিএনপি পরিচালনা করা, শেখ হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনা করা, সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করা, নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা, সংগঠিত করা, মিছিল মিটিং সমাবেশের আয়োজন করানো,
সব জায়েজ, সব ঠিক আছে, সেসবে কোনো অসুবিধা নাই। কিংবা তারেক রহমান লন্ডনে বসে দলের সভা সমিতি পরিচালনা করবেন, শুধু তো তাই নয়, তিনি ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, শুধু তাও নয়, কিংবা তিনি এই যে জুলাই আন্দোলন কিংবা সরকার বিরোধী আন্দোলন পরিচালনা করবেন, তাও অসুবিধার নয়। এমনকি তিনি যে 2023-এর অক্টোবর নভেম্বরের সময়টাই মনে করে দেখেন, ঢাকা, খুলনা, চট্টগ্রাম সব বিরাট বিরাট জনসভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে মঞ্চে বক্তৃতা করছেন লন্ডন থেকে বসে, সেগুলোও কোনো সমস্যা নয়। অথচ শেখ হাসিনা ভারতে বসে তিনি কেন ভার্চুয়ালি বক্তব্য রাখার সুযোগ পেলেন, তারেক রহমান সরকার সেটা নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং বিরাট একটা প্রেস বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে। মানে তারেক রহমান সরকার যে ভারত সরকারকে বলছে যে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সেটা যাতে ভারত সরকার দেখেন। মানে তারেক রহমান সরকারের মূল যে এক রকমের তাদের ক্ষোভ এবং রাগ এবং উদ্বেগটা শুরু হলো আসলে শেখ হাসিনা যখন থেকে ঘোষণা দিলেন তিনি শিগগিরই দেশে ফিরবেন, এবং তিনি তারপর সুনির্দিষ্টভাবে বললেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। যখন তারেক রহমান লন্ডনে বক্তব্য রাখতেন তখন কিন্তু তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচারে সরকারের নানা বিধিনিষেধ ছিল বটে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্রি, কাজেই কেউ যদি চাইতেন, যারা তারেক রহমানের সমর্থক ভক্ত নেতাকর্মী আছেন তারা নিশ্চয়ই তারেক রহমানের পেজে গিয়ে সে বক্তৃতা শুনতেন। তখন অবশ্য প্রায়ই শোনা যেত যে ভাইয়া মানে তারেক রহমান নাকি অত্যন্ত ক্ষুব্ধ তার দলীয় নেতাকর্মী সমর্থকদের প্রতি, যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি নির্দেশনা দেন, কি বক্তব্য দেন, ফেসবুক লাইভে এসে কি বলেন, তাতে যথেষ্ট শ্রোতা দর্শক হয় না। তো যাই হোক, যার আগ্রহ আছে তার শোনার সম্পূর্ণ সুযোগ আছে, যেমন শেখ হাসিনার বক্তব্যের ক্ষেত্রেও যার আগ্রহ নাই তার না শুনলেও চলে, পাত্তা না দিলেও চলে। কিন্তু তারেক রহমানের বক্তব্য জাতীয় সংবাদ মাধ্যমে প্রচারে একটা বিধিনিষেধ ছিল, তাতে কিন্তু তিনি গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠক করছেন, সেখানে তিনি কি বলছেন এসব বিষয়ে নিয়মিত খবর আসতো বাংলাদেশের সংবাদ মাধ্যমে। মানে এই যে তিনি একটা পুরো দলের রাজনৈতিক কার্যক্রম আরেকটা বিদেশে বসে মানে যুক্তরাজ্যে বসে পালন করছেন, সেজন্য তো যুক্তরাজ্য সরকারের কাছে কেউ ক্ষোভ প্রকাশ করে নাই, কেউ জবাবদিহিতা আদায় করে নাই। তাহলে যুক্তরাজ্যে যেটা জায়েজ ভারতে সেটা জায়েজ হবে না কেন? ভারতে সালাউদ্দিন আহমেদ করলে যেটা জায়েজ সেটাও তো করছেন না। শেখ হাসিনা তো সরকার পতনের আন্দোলনের পরিকল্পনা করছেন না, দলীয় নেতাকর্মীদেরকে বিএনপি সরকার ফেলে দেওয়ার জন্য সংগঠিত করছেন না, তিনি তার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তিনি সেটাকে অন্যায় বলে মনে করেন। তিনি বারবার বলছেন যে বিচারের মতো চলুক, তিনি তো আদালতে আত্মসমর্পণ করতে প্রস্তুত, তিনি কারাগারে যেতে প্রস্তুত, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে প্রস্তুত, তিনি জানেন তাকে ফাঁসি দেওয়া হতে পারে, তাকে মেরেও ফেলা হতে পারে, তিনি সবকিছুর জন্য প্রস্তুত। কিন্তু কেন তার দলের নেতা কর্মী সমর্থকদের ওপর এরকম ঢালাও অত্যাচার, নির্যাতন এবং বিচারের নামে প্রতিহিংসার রাজনীতি চলবে? কালকেও শেখ হাসিনার এই ভার্চুয়াল সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই উপলক্ষে গিয়ে সাকিব আল হাসানের বাড়িতে কালকে পেট্রোল বোমা ছুড়ে আরেক দফা ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে। মানে এটা ঠিক কোন গণতান্ত্রিক আচরণ আর কোন যুক্তি দিয়ে তারেক রহমান সরকার বিদেশিদের কাছে কিংবা মানবাধিকার সংগঠনের কাছে কিংবা যারা গণতন্ত্র আইনের শাসন নিয়ে কথা বলেন তাদের কারো কাছে ব্যাখ্যা করবেন সেটা বলা মুশকিল। মানে তাহলে তো তারেক রহমান বারবার ভার্চুয়ালি এলেই তারেক রহমানদের ঘর বাড়িতে কিছু হওয়ার কথা, কিন্তু তাদের বগুড়ার বাড়িতে কিংবা তাদের গুলশানের বাড়িতে কিংবা তাদের কোনো এলাকায় কোনো সমস্যা হয়েছে বলে তো কখনো শোনা যায় নাই। বা তারেক রহমানের সঙ্গে গুলশান কার্যালয়ে গিয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করে বের হওয়ার পরেই তো তাহলে তাদের ধরপাকড় করার কথা, তাদের বাড়িতে আগুন দেওয়ার কথা, কই এমন তো ঘটে নাই। দেখেন, তারেক রহমান অপরাধী ছিলেন না, শেখ হাসিনা অপরাধী, কাজেই শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া হবে না, এমন একটা বয়ান যখন চালু করার চেষ্টা হয় তখন সত্যি মনে পড়ে যে 2008 সালে কি ভয়াবহ পরিস্থিতিতে হুইল চেয়ারে চেপে ব্যথায় একদম
কুকড়ে যাওয়া মুখ নিয়ে, স্ত্রী কন্যা নিয়ে কোনো রকমে দেশ ছেড়েছিলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান। 2007 সালের 1/11 পর তারেক রহমানকে যখন গ্রেফতার করা হয় তখন কি ভয়াবহ সব শিরোনাম চলছে প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোয় যে তারেক রহমান হাওয়া ভবন করে এই বাবর, গিয়াসউদ্দিন আল মামুন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে তিনি বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়ে বসেছেন। তারপর খবর বের হচ্ছে খালেদা জিয়াও জানতেন তিনি কার কাছে কত টাকা চেয়েছেন। শুধু কি তাই, বাংলাদেশের পত্রিকাগুলোই তারেক রহমান সম্পর্কে এসব লিখছিল। এবার নির্বাচনের আগে, মানে ফেব্রুয়ারির নির্বাচনের আগে টাইম ম্যাগাজিন যে সাক্ষাৎকার নিয়েছেন তারেক রহমানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে, সেখানে যে টাইম ম্যাগাজিন উল্লেখ করেছিল যে উইকিলিক্সে তারেক রহমানের নানা কেলেঙ্কারির খবর আছে, শুধু তাই নয়, সেখানে তারা উল্লেখ করেছিল যে তারেক রহমানকে খাম্বা তারেক নামে একটা বিরাট অংশের জনগণ এখনো ডাকেন, কারণ তিনি খাম্বা বানিয়েছিলেন সারা দেশে, কিন্তু খাম্বায় বিদ্যুৎ দেওয়ার কোনো ব্যবস্থা করেন নাই এবং ওই খাম্বা বানিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছিলেন। দেশে দেশে এমন সুনাম তখন তারেক রহমানের যে তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র, যেই মার্কিন যুক্তরাষ্ট্র 1/11 পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমান যখন খালেদা জিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক দর কষাকষির এক পর্যায়ে শেষ পর্যন্ত মুক্তি পান এবং বিদেশ যাওয়ার সুযোগ পান, তখনও জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠিয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সাবধান থাকা উচিত, যাতে লুটপাট তন্ত্রের একটা কেন্দ্রীয় চরিত্র এবং পলিটিক্যাল ভায়োলেন্সের, সহিংস রাজনীতির কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বকে যাওয়া পুত্র তারেক রহমানকে কিছুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়া হয়। সেখানে স্পষ্ট ভাষায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারেক রহমানকে পরিচয় করিয়ে দিচ্ছেন একজন ক্রিমিনাল হিসেবে, অপরাধী হিসেবে, এবং বলছেন নটোরিয়াস অ্যান্ড ওয়াইডলি ফিয়ার্ড সান অফ ফর্মার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া। খালেদা জিয়ার কুখ্যাত, সবার কাছে ভীতিকর এই পুত্র যখন তখন তার কাছ থেকে ঘুষ নেন এবং তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদেরও একটা কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠে মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শ ও নীতি পরিপন্থী একজন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে গড়ে উঠেছেন, এসব বর্ণনা স্পষ্ট ভাষায় মার্কিন রাষ্ট্রদূত সেই 2008 সালে 7 সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে রেখেছে। এগুলো আপনারা এখনো খুঁজলে পাবেন। কাজেই কে যে কার চোখে অপরাধী, কখন কে অপরাধী, সেটা যে বলা মুশকিল। তারেক রহমান তো জানেন, তারেক রহমান জানেন কি ধরনের অপরাধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে আন্তর্জাতিকভাবে তিনি অভিযুক্ত হয়েছিলেন। জেমস এফ মরিয়ার্টির তার বার্তায় স্পষ্ট লেখা আছে তারেক রহমান শুধুমাত্র লোকাল কোম্পানি, মানে দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ খেতেন তাই নয়, সিমেন্স সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি বিরাট অঙ্কের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত এবং সেসবের যে বিচার হওয়া উচিত, এই তার বার্তা স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজনীতিতে আর কোনোদিন থাকবেন না সেই মুচলেকা দিয়ে যাওয়া তারেক রহমানকে শেষ পর্যন্ত কিন্তু বিএনপির দায়িত্বের একেবারে কেন্দ্রীয় চরিত্র হিসেবেই সক্রিয় থাকতে হয়েছে পুরো 17 বছর ধরে, এবং তিনি থেকেছেন। এবং কখনো বাংলাদেশ সরকার যুক্তরাজ্য সরকারের কাছে এজন্য জবাবদিহিতা দাবি করে নাই। এই রাজনৈতিকভাবে ভীষণ সক্রিয় থাকার মধ্যেই তারেক রহমান যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে নিজেই এই তথ্য দিয়েছেন যে তাদের নেতা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে যুক্তরাজ্যে আছেন। তো রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে তারেক রহমানের যুক্তরাজ্যে থাকা অবস্থায় তিনি যে বাংলাদেশে সরকার পতনের আন্দোলন সংগঠিত করার জন্য বছরের পর বছর চেষ্টা করলেন। তিনি যুক্তরাজ্যে বিভিন্ন সভায় বাংলাদেশে একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ, এসব বক্তব্য দিয়েছেন, সেগুলো এখনো আছে। তিনি যে তার নেতাকর্মী সমর্থকদের বারবার সরকার পতনের আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করলেন, সেগুলো যদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আঘাত না হয়, বাংলাদেশের প্রতি বিষোদ্গার হিসেবে চিহ্নিত না হয়, তাহলে শেখ হাসিনা আদালতে এসে আত্মসমর্পণ করতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন, দেশে ফিরতে চাইছেন, তার জনগণের কাছে দেশে ফিরতে চাইছেন।
এ কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে বারবার বলছেন, সেটা কি করে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে চিহ্নিত হচ্ছে, সে প্রশ্ন তো নিশ্চয়ই করা যেতে পারে।